তার নেতৃত্বে যখন সরকার পরিচালিত হচ্ছিল, 1.5 বছরের মাথায় তারা দেশে এমন কি করলো যে তাদেরকে ব্যালট বক্স ছিনতাই করে নির্বাচনে জিততে হলো, তাদেরকে বিরোধী প্রার্থীদেরকে কিডন্যাপ করে নিয়ে নির্বাচনে জিততে হলো, তাদেরকে নির্বাচনে জেতার জন্য রেজাল্ট শিট পাল্টে ফেলতে হলো, 3 দিন পরে রেজাল্ট পাল্টে তারা তাদের প্রার্থীকে ঘোষণা দেওয়া হলো। এটি কিন্তু একটি জিজ্ঞাসা, এটি প্রত্যেকের জানা উচিত, প্রত্যেকের অনুধাবন করা উচিত যে এই যে আওয়ামী লীগ নামক দলটি কি এমন করলো যে 1.5 বছরের মাথায় তারা বুঝতে পারলো যে দেশের মানুষ তাদের সাথে নেই। তাদেরকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে তাদেরকে এই সব, সেই সময় তো আর ইভিএম ছিল না, এই ব্যালট বক্স ছিনতাই, বিরোধী প্রার্থীদেরকে কিডন্যাপ, বিরোধী প্রার্থীর রেজাল্ট শিট পাল্টে দেওয়া, জোর করে টিভিতে অ্যানাউন্সমেন্ট দিয়ে রেজাল্ট চেঞ্জ করে দাও, এইসবের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন, 1.5 বছরের ব্যবধানে তারা কি করেছিল। এবং আমরা যদি তার ধারাবাহিকতায় আসি তাহলে নিশ্চয়ই তোমরা অনেকেই 1991 সালের নির্বাচন দেখেছ। 1991 সালের নির্বাচনেও একটি নিরপেক্ষ নির্বাচন ছিল, একটি নিরপেক্ষ মানুষের অধীনে, নিরপেক্ষ একটি সরকারের অধীনে। সেই নির্বাচনেও সেদিন তারা সরকার গড়তে ব্যর্থ হয়েছিল। সেই নির্বাচনে 1991 সালের 27 ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করেছিল এই দেশের মানুষের সবচেয়ে প্রিয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে আওয়ামী লীগ ক্ষমতা আসলো দেশ স্বাধীনের পরে, 1.5 বছরের মাথায় তাদেরকে ব্যালট ছিনতাই থেকে আরম্ভ করে সবকিছুর মাধ্যমে করে তাদেরকে জোর করে ক্ষমতায় টিকে থাকতে হলো। তারপরে 91 সাল, 75 থেকে 91 সাল, কত বছর হলো? প্রায় 16-17 বছর। এই 16-17 বছর পরে বাংলাদেশের মানুষ মনে রেখেছিল 74-এর দুর্ভিক্ষ, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সকল কিছু মানুষ মনে রেখেছিল। সেই জন্যই সেদিন মানুষ তাদেরকে সমর্থন দেয় নাই। 73 সালে 1.5 বছরের মাথায় তারা দেশকে কোথায় নিয়ে গেছিল, মানুষের উপরে কি অত্যাচার নির্যাতন করেছিল। আমি আগেও বলেছি অনেকবার, বেশ কয়েকবার আপনাদের সামনে এখানে আমি বলেছি যে আওয়ামী লীগ নামক এই দলটা কখনোই একটি স্বাভাবিক, সঠিক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করতে সক্ষম হয়নি। অনেকেই বলে থাকেন নিরপেক্ষ নির্বাচন 96 সালে হয়েছিল, তার মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। নো, 96 সালে তাদেরকে ছলে বলে ষড়যন্ত্রের মাধ্যমে জিততে হয়েছিল। জনতার মঞ্চ নামে তারা ষড়যন্ত্রের মঞ্চ তৈরি করে সেদিন সিভিল প্রশাসনের কুয়ের মাধ্যমে ষড়যন্ত্র করে সেদিন তারা জিতেছিল। তারা জিততে পারেনি। আপনাদের মনে আছে চাঁদপুর সহ বেশ কয়েকটি জেলাতে, বেশ কয়েকটি জায়গায় ব্যালট বক্স তারা নির্বাচন কমিশনের অফিসে আগুন ধরে দিয়ে রেজাল্ট শিট পাল্টে দিয়ে 40টা সিটের ঘাপলা করে সেদিন তারা জিতেছিল। তারপরে 2008 বলেন, 2014 বলেন, 2018 বলেন, দেশবাসীর সামনে টকবক করছে এই জ্বলন্ত চুরিগুলো আওয়ামী লীগের। এই মুহূর্তে যদি আমরা দেশের দিকে, দেশের অবস্থার দিকে তাকাই, বিভিন্নভাবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিন্তু ঘটনা বলেন বা যাই কিছু বলেন, সেই 72 থেকে 75-এ যা হয়েছিল তার ধরন পাল্টে গেছে, কিছুটা ধরন পাল্টে গেছে, কিন্তু বেসিক জিনিস একই রকম হচ্ছে। আজও খুন হচ্ছে, আজও গুম হচ্ছে, আজও দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। এখন তো পত্রপত্রিকায় কিছু কিছু হলেও চলে আসছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারছেন কিছু কিছু। এখানে এখানে আমরা সবাই দেখেছি, পত্রপত্রিকা খুললে একটা জিনিস দেখা যায় যে এই আওয়ামী লীগ নামক দলটার একটা বড় ফ্যাসিনেশন আছে বিদেশি সার্টিফিকেটের প্রতি। দেশের মানুষের পয়সা নষ্ট করে দেখেছেন হাসিনা কিভাবে, এই নিশিরাতের অবৈধ হাসিনা কিভাবে সে সার্টিফিকেট জোগাড় করে, তথাকথিত ডিগ্রি সার্টিফিকেট, পিএইচডি সার্টিফিকেট সে জোগাড় করে। এদের বিদেশি সার্টিফিকেটের প্রতি বেশ একটা ফ্যাসিনেশন আছে। অর্থ পাচার বলেন, গুম বলেন, দুর্নীতি বলেন, এগুলো নয় একটা সাইডেই আমরা রাখলাম। এগুলা সাইডে রেখে আমরা যদি একটা বিদেশি সার্টিফিকেট, বিদেশি একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তাদের একটা ছোট্ট রিপোর্ট আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এরা প্রতি বছরই একটা রিপোর্ট করে, একটা সংস্থা আছে প্রতি বছরই রিপোর্ট করে। এবছরও তারা 140টা দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা রিপোর্ট করেছিল। আচ্ছা, এই রিপোর্টে 140টা দেশ, এই রিপোর্টে একটা ছিল নিরাপত্তা, দুর্নীতি, বাক স্বাধীনতা, এইসব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় 140টা দেশের মধ্যে। এই যে গত 10টা বছর যাবত বলে তারা উন্নয়ন করে যাচ্ছে, উন্নয়ন করে যাচ্ছে, গণতন্ত্র থেকে বলে উন্নয়ন ইম্পর্টেন্ট, গণতন্ত্র থেকে যদি উন্নয়ন ইম্পর্টেন্ট, গণতন্ত্র বলে এদের বক্তব্য শুনেছেন না যে গণতন্ত্রটা অন্তত এখন দরকার নেই, এখন উন্নয়ন দরকার। আরে ভাই, ব্রিটেন হচ্ছে পৃথিবীর অন্যতম উন্নত একটা ডেভেলপ একটা কান্ট্রি, উন্নত কান্ট্রি, তাহলে তো ব্রিটেন সবচেয়ে আগে এই পন্থাই গ্রহণ করতো যে নো গণতন্ত্র ফণতন্ত্র, আগে উন্নয়ন করো। এরা কি তা করেছে? এদের দেশে 10টা বছর আপনাদের সাথে আমিও আছি, আমার তো দেখে মনে হয়েছে এদের কথা উল্টা, আগে গণতন্ত্র তারপরে উন্নয়ন, তাই নয় কি? রাইট, এটাই হচ্ছে। আগে তো মানুষকে মানুষের শ্বাস ফেলার অধিকার দিতে হবে, মানুষকে কথা বলার অধিকার দিতে হবে, মানুষের বুক হালকা করার অধিকার দিতে হবে, তারপরে উন্নয়ন। তো 140টা দেশের মধ্যে নিরাপত্তা, দুর্নীতি, বাক স্বাধীনতা, এই ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে 123 নম্বর। আসেন আরেক উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো। নিশ্চয়ই 80 লাখ টাকার গল্প তো শুনেছেন। 80 লাখ টাকার ঘড়ি পরে যে ঘুরে বেড়াচ্ছে, তার মন্ত্রণালয় ওই বাংলাদেশের রাস্তা, ব্রিজ, কালভার্ট বানায়, যার খরচ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশে এই মুহূর্তে, নিশ্চয়ই আপনারা এর মধ্যে সবাই জানেন, দেশে বিদেশে অবস্থিত প্রত্যেক বাংলাদেশি জানে যে বাংলাদেশে এখন রাস্তা বানাতে, 1 কিলোমিটার রাস্তা বানাতে ব্রিটেন বা ইউরোপ থেকে খরচ বেশি হয়। আসেন, যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানির মতন সেবা খাত। বিদ্যুতের কথা নাই বা বললাম, কিছুদিন আগে পত্রিকার নিউজে দেখলাম যে বিদ্যুৎ উৎপাদন করে সরকারকে বা সরকারের এখানে সাপ্লাই দেয় নাই এরকম অনেক কোম্পানিকে, কোম্পানিগুলোর মালিক অবশ্যই তাদের দলের লোকজন, 51,000 কোটি টাকা দিয়ে দিয়েছে, অথচ ওই 51,000 কোটি টাকার বিদ্যুৎ উৎপাদনই হয়নি। তো যোগাযোগ অবকাঠামো, বিদ্যুৎ, গ্যাস, পানির মতন সেবা খাতে 140টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 113। দয়া করে বিষয়গুলো খেয়াল রাখবেন, যখন কথা বলবেন জানাবেন, আপনি আরো 10 জন কর্মীকে জানাবেন, আরো মানুষকে জানাবেন। সড়ক, রেল, বিমান যোগাযোগ ব্যবস্থায় 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 124। নিরাপদ পানি, প্রাপ্যতা ও পানি সরবরাহ, বাংলাদেশের মানুষ পানি পায় না, আমাদের পানি তিস্তার হিস্সা, ফারাক্কার হিস্সা আমরা পাই না। আর এইদিকে একজন পানি খেতে চেয়েছে বলে মানা তো করা যায় না, সেই জন্য ফেনী নদীর পানি দিয়ে দিলাম। কি আজব, আহা, কি আজব। তো এই যে নিরাপদ পানির প্রাপ্যতা, পানি সরবরাহ, এর উপর নির্ভরশীলতা, এইখানে 140টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান আবার 100, মানে সেঞ্চুরি না, সেঞ্চুরি ছাড়িয়ে যাচ্ছে। ক্রিকেটে সেঞ্চুরি মারে না, হ্যাঁ, প্রত্যেক ম্যাচে মানে মোর দ্যান সেঞ্চুরি। যেটা নিয়ে তাদের গর্ব, মানে তারা গর্ব করে, মিথ্যা গর্ব যেটা নিয়ে করে, মানুষকে যেটা দিয়ে তারা বোকা বানানোর চেষ্টা করে। তথ্য প্রযুক্তি খাত, যেমন মোবাইল, টেলিফোন, ইন্টারনেট, এইখানে 140টা দেশের মধ্যে এখানেও সেঞ্চুরির নিচে না, সেঞ্চুরি ছাড়িয়েই গেছে। বাংলাদেশের অবস্থান 108 নম্বরে। এইভাবে অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো বিষয় এইভাবে আছে, সবগুলো হয়তো আপনারা বের করে নিতে পারবেন। দেশের প্রত্যেকটা ক্ষেত্রে যদি দেখেন, দুদক বলেন, কোড বলেন, আইন শৃঙ্খলা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে অবস্থা চলছে। আজকে এখানে ঘরে যারা উপস্থিত আছেন, স্বাভাবিকভাবে লন্ডন শহরে বা টোটাল ইউকেতে আমাদের সিলেট জেলার অধিকাংশ মানুষ, আপনারা অধিবাসী অধিকাংশ। সিলেট জেলা থেকে এই নিশিরাতের অবৈধ সরকারের এক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী, হ্যাঁ, রাবিশ, ঠিক আছে, আপনারা যদি মনে করেন তার নাম রাবিশ আছে, তো রাবিশ, সেই রাবিশ ভদ্রলোক আজকে একটা পত্রিকায় ওনার সাক্ষাৎ আছে। উনি প্রায় 10 বছরের মতন উনি কি ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার উনি ছিলেন। আজকে উনি নিজের সাক্ষাৎকারে নিজেই বলছেন যে বাংলাদেশের ব্যাংকিং খাত সিরিয়াস অবস্থার মধ্যে আছে। চিন্তা করেন। এবং
একই সাথে সে বলেছে, সে মন্ত্রী থাকাকালীন অবস্থায় সে বলেছে একটা বেসিক ব্যাংক ছিল, যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র যারা উদ্যোক্তা ছিল, কৃষক থেকে আরম্ভ করে বিভিন্ন ইয়াং ছেলে যারা ছিল, যারা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রকম উদ্যোক্তা ছিল, বিভিন্ন ছোট ছোট কলকারখানা তৈরি করতে, এরা বেসিক ব্যাংক থেকে ছোট ছোট লোন নিত। এই বেসিক ব্যাংককে একদম শুইয়ে দিয়েছে একজন ব্যক্তি, কি নাম? বাচ্চু নাম তার। তাকে যখন জিজ্ঞেস করা আছে, বাচ্চুকে কিছু করতে পারলেন না, বলে না ওসব কথা বলা টলা যাবে না। এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, এই হচ্ছে তাদের জনগণের অর্থ সম্পদ লুট করার কাহিনী। এখন নেতৃবৃন্দ এই কারণেই আওয়ামী লীগ নামক এই যে দলটা, এই যে একটু আগে আমি বলেছি যে আওয়ামী লীগ নামক দলটা কখনোই নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না, কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করতে হবে, মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করতে হবে মানুষের স্বাভাবিক নিরপেক্ষ ভোট অধিকারে। কিন্তু যেই দল জনগণের কোটি কোটি অর্থ সম্পদ সুযোগ পেলেই লুট করে, আজকে এখানে একটি পত্রিকার একটা ফ্রন্ট নিউজ আমি আসার সময় দেখলাম, নিয়ে এসেছি আপনাদেরকে দেখাতে। এটা কালের কণ্ঠ নামে একটি পত্রিকায় ছাপা হয়েছে আজকে, এবং এই পত্রিকার যারা মালিক থেকে আরম্ভ করে, আপনারা জানেন এরা এদেরই লোকজন, এটা হাসিনারই লোকজন। এরা আজকে একটি নিউজ করেছে যে দেশ থেকে অর্থ পাচারের প্রতিবাদে কানাডায় বাংলাদেশিদের বিক্ষোভ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, দেশে এবং বিদেশে এবং এখানে উপস্থিত, এই একটি কারণে আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করে না। এইরকম আরো অনেকগুলো কারণে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না। এরকম আরো অনেকগুলো কারণে আওয়ামী লীগ বিশ্বাস করে না মানুষের বাক স্বাধীনতায়। আজকে বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউশন, প্রত্যেকটি সংগঠন, শক্তি সংস্থাকে তারা নষ্ট করে দিচ্ছে। আরেকটি সংস্থার দুদকের গল্প না হয় নাই বা আপনাদের বললাম, আপনারা নিজেরাই আমার থেকে নিশ্চয়ই অনেক বেশি গল্প জানেন। আরেকটি সংস্থা তারা নিজেদেরকে বলে, তারা বলে নির্বাচন কমিশন। তারা বলে, এই যে দেখেন আপনারা হাসছেন, মানে নির্বাচন কমিশন হ্যাজ বিকাম আ জোক নাও। ইট হ্যাজ বিকাম আ জোক নাও। দেখেন, আমি শব্দটা বলার সাথে সাথে আপনারা হাসলেন, শুধু আপনারা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ হাসে আজকে এদের কাণ্ড কারখানা দেখলে। এরা চিন্তা করেন, এরশাদের সময় আমরা দেখেছি, আওয়ামী লীগের সময় তো আমরা দেখছি এবং অতীতেও দেখেছি যে নির্বাচন কমিশন একটা কাজে খুব পারদর্শী। বলেন তো কি? ইয়েস, সঠিক বলেছেন, ভোট চুরির কাজে তারা ভীষণ রকম পারদর্শী, এটি তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। তবে আমরা যদি নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন রূপে মনে করি, তাহলে কিন্তু এখন তারা আরেকটি শিল্প রপ্ত করতে ওস্তাদ হয়ে উঠেছে। তাদের মূল সংগঠন, এক মিনিট আগে শুনে নেন কি, তারপরে তালি দেন। তাদের মূল সংগঠন আওয়ামী লীগের সাথে তারা এখন কম্পিটিশন দিয়ে আরেকটি শিল্প তারা রপ্ত করছে। কি শিল্প? একদিকে জনগণের ভোট চুরি করছে, জনগণের ন্যায্য অধিকার ভোট, আরেক দিকে জনগণের পকেট থেকে জনগণের অর্থ চুরি করছে ইভিএম কেনার নাম দিয়ে। পত্রিকার পাতায় দেখলাম 21,000 টাকা দিয়ে যে ইভিএম পাওয়া যায়, সেটি তারা 21 লক্ষ টাকা দিয়ে কিনছে তারা এক একটি ইভিএম মেশিন। আজকে এই যে কয়েকদিন আগে, এই 1-1.5 মাস আগে, আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এই ঘরে যারা উপস্থিত আছেন, আপনারা প্রত্যেকেই, আমিও দিয়েছি, আপনারা প্রত্যেকেই ভোট দিয়েছেন। এই দেশে একটি নির্বাচন, জাতীয় নির্বাচন হয়েছে, ভোট দিয়েছেন না? আপনারা যারা ভোট দিয়েছেন, আপনি যখন ভোট কেন্দ্রে গেছেন, আপনাকে কি দিয়েছে? একটি ব্যালট পেপার দিয়েছে। এবং আপনি যখন বুথে ঢুকেছেন, আপনি কোনো সিল পেয়েছেন? কোনো সিল পাননি। কি পেয়েছেন? একটি পেন্সিল পেয়েছেন, কলম না, পেন্সিল, কাঠ পেন্সিল, কলমও নেই। সেই কাঠ পেন্সিল দিয়ে
আপনার যে প্রার্থী পছন্দ তার বক্সের মধ্যে আপনি একটি ক্রস মার্ক দিয়ে সুন্দর করে ব্যালটটি ফেলে দিয়ে এসছেন। এই যে উন্নত বিশ্ব, এই যে গ্রেট ব্রিটেন উন্নত বিশ্ব, তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা বিশ্বাস করে, তাদের আস্থা আছে দেশের জনগণের উপরে, তাদের আস্থা আছে দেশের মানুষের উপরে। সেই জন্যই তারা কাঠ পেন্সিল দিতে কুণ্ঠাবোধ করে না। তারা বিশ্বাস করে মানুষের বাক স্বাধীনতায়, মানুষের উন্নয়নে, মানুষের নিরাপত্তায়। সেজন্যই তারা জনগণের কাছেই দিয়ে ছেড়ে দেয় যে তোমরা ঠিক করো কে তোমাদেরকে দেশ পরিচালনা করবে। কিন্তু তারা তো আর ব্যাংকের থেকে 800 কোটি টাকা লুট করে নিয়ে ক্যাসিনো খেলছে না। বরিস জনসন সম্পর্কে এরকম শুনেছেন? এরকম শুনেননি। তাদের নির্বাচন কমিশনকে কি ইভিএম কিনতে দেখেছেন? একবারও আলোচনা করতে দেখেন না। নেতৃবৃন্দ আজকে এটাই হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য। সেজন্যই যতবার দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, মানুষ ভোট দেবার সুযোগ পেয়েছে, মানুষ ভোট দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। এজন্যই এখানেই হচ্ছে ওদের সাথে মূল পার্থক্য। নেতৃবৃন্দ, আরেকটি বিষয়, কিছুদিন আগে আপনারা একটি লিস্ট দেখেছেন, একটি পেন ড্রাইভে করে লিস্ট বাংলাদেশের একটি মন্ত্রণালয় থেকে আরেকটি মন্ত্রণালয়ের কাছে। পেন ড্রাইভের দাম যে এত হতে পারে আমার চিন্তার বাইরে ছিল। 60 কোটি টাকা একটি পেন ড্রাইভের দাম। আশ্চর্য এক বিষয়। আমার মনে হয় পেন ড্রাইভ যতগুলা বিশ্বের কোম্পানি পেন ড্রাইভ তৈরি করে তারাও বোধহয় হকচকিয়ে যাবে যে কোন পেন ড্রাইভ, এটা কি দিয়ে তৈরি পেন ড্রাইভ। 60 কোটি টাকার একটি পেন ড্রাইভ থেকে একটি লিস্টও বের হলো, একটি লিস্টই বের হলো। লিস্টের মধ্যে বোধহয় কত 10,000-এর মতন নাম ছিল, বোধহয় না 10,000-এর মতন নাম ছিল। এখন নেতৃবৃন্দ, একটি কথা বলি, এই যে নিশিরাতের যে দলটি, এই দলটি যদি সত্যিকার ভাবে স্বাধীনতায় বিশ্বাস করত, সত্যিকার ভাবে যদি 1971 সালে স্বাধীন একটি বাংলাদেশ তারা চাইতো, তাহলে তাদের বক্তব্য অনুযায়ী স্বাধীনতা দিবস 8ই মার্চ বা 7ই মার্চ হতো, নট 26শে মার্চ। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। কারণ সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। কারণ বাংলাদেশের এই শুরু হয়ে গেল, দাঁড়াও, কারণ আওয়ামী লীগ যদি সত্যিকার ভাবে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করত, তাহলে তারা স্বাধীনতার ডাক দিত, যুদ্ধ শুরু হতো 8ই মার্চ, যুদ্ধ শুরু হতো না 26শে মার্চ। শহীদ রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পরেই যুদ্ধ শুরু হয়েছে। 7ই মার্চের বক্তৃতার পরে দেশ স্বাধীনের যুদ্ধ শুরু হয় নাই।